গল্পের নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। আজকে শুনবেন গল্পের ৪৮ এবং ৪৯তম স্পেশাল পর্ব। কথাটা বলে ইরফান জায়গা প্রস্থান করে। মাইরা বেশ অনেকক্ষণ সেখানে বসে থাকে। আজ তাকে তার সৎ বাবা অনেক কথা শুনিয়েছে। বাড়িতে মেহমান এসেছিল, তাই তার মা বেশ ভালো ভালো পদ রান্না করেছিল। মাইরা তাদের টেবিলে বসে পেট পুড়ে খেয়েছিল, আর মাত্র দুবার খেলেই খাওয়া শেষ হয়ে যেত। তখনই তার সৎ বাবা তার প্লেট উল্টে ফেলে চিৎকার করে বলে, এই জীবনে খাসনি, তোকে বিদেয় করতেই মানুষদের আসতে বলেছি, তারা আসার আগেই তুই খাবার খেয়ে নিলি। এই বাড়ি থেকে বিদেয় হবি না তুই। ফ্রিতে গিলতে খুব মজা লাগে তাই না? মাইরা মুখভর্তি খাবার নিয়ে মাথা নিচু করে বসে রইল। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। এই জীবনটা আল্লাহ রেখে দেয় মাইরার এত কষ্ট হলো। সে কেন মরে যায় না? কবে মরবে আর? তার হায়াত এখনো কেন শেষ হলো না? তার সৎ বাবা সেখানে থেকে প্রস্থান করলে মাইরা এক দৌড়ে বাইরে বেরিয়ে মুখ ভর্তি খাবার ফেলে দিল। মুখের ভেতর ডান হাত দিয়ে বমি করার চেষ্টা চালায়। পিছন থেকে তার মা তাকে টেনে ধরে। মাইরা কাঁদতে কাঁদতে তার মায়ের বুকে ঢলে পড়ে। সে মরে যেতে চায়, সে আর বাঁচতে চায় না। কথাগুলো ভেবে মাইরা ফুপিয়ে ওঠে। তার টাকা থাকলে সে এই লোকটাকে খাবারের মধ্যে ডুবাত, তাকে খাওয়ার খোঁটা দিল। সন্ধ্যা নামবে নামবে ভাব। মাইরা চোখ মুখ মুছে গাছতলা থেকে উঠে বাড়ির পথ ধরে। মুখে হাসি ফোটায়। যাওয়ার পথে পরিচিত যার সাথে দেখা হয়, কথা বলে হেসে হেসে। কাউকে আবার বাচ্চাদের মতো জ্বালিয়ে দৌড় লাগায়। ইরফান ভার্সিটি প্লাস অফিসের ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই গ্রামে চলে আসত। তবে থাকত না, রাত হলেও আবার ফিরে যেত। বেশিরভাগ সময় শুদ্ধদের বাড়িতে যেতই না। মাইরাকে দেখেই চলে যেত এমন হয়েছে। তার বাইক ছিল না, তখন এই হুটহাট আসা যাওয়ার চক করে বাইক কিনেছিল। গাড়ির চেয়ে বাইকে কমফোর্ট লাগে বলে। দেখতে দেখতে ইরফানের মাস্টার্সের ফার্স্ট ইয়ার শেষ হয়ে যায়। সেকেন্ড ইয়ারের কয়েক মাস পেরিয়ে যায়। একদিন ভার্সিটি শেষে অফিসের কিছু কাজ শেষ করে বাইক নিয়ে সোজা গ্রামে চলে আসে ইরফান। শুদ্ধদের বাড়ি যায়নি। সে মূলত মাইরাদের বাড়ি চেনে না। এতদিন সে দিনেই আসত সবসময়। মাইরাকে সকালে আর বিকালে বাইরে দেখত। কিন্তু আজ রাত হওয়ায় সে বুঝতে পারে না মেয়েটাকে কোথায় পাবে। সেই প্রথম যেই পুকুর পাড়ে মাইরাকে দেখেছিল সেখানে এসে দাঁড়ায়। অস্থির মন নিয়ে হাঁটাহাঁটি করে। বিরক্ত হয়। আজ ভার্সিটিতে মাস্টার্সের এক্সাম থাকায় দিনের বেলা আসতে পারেনি। রেগে ডান হাত মুষ্টিবদ্ধ করে গাছে একটা পাঞ্চ মারে। মেয়েটাকে না দেখতে পেয়ে সে চরম বিরক্ত। বেশ কিছুক্ষণ পর হতাশ হয়ে সেখানে দাঁড়িয়ে শীষ বাজায়। ধীরে ধীরে কাঁচা রাস্তায় হাঁটতে থাকে। একটি গানের শীষ বাজায়। আলো ভরা কালো চোখে। কি মাধুরী গো কি মাধুরী। মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে। তবু সে লাজে সরে যায়। মধুমালতি ডাকে আয়। হঠাৎই তার কান সজাগ হয়। মেয়ে কণ্ঠে কেউ ডাকছে, শিশওয়ালা বলে। ইরফান থেমে যায়। একটু আড়াল হয়ে দাঁড়ায়। অন্ধকার হওয়ায় তেমন স্পষ্ট দেখা গেল না, তবে চাঁদের আলোয় মাইরাকে দেখে চিনতে পারল সে। ইরফানের চোখে মুখে বিস্ময়। মাইরা শিশওয়ালা বলে ডাকছে, সাথে এদিক ওদিক তাকিয়ে খুঁজছে। ইরফানের কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগল। সে যাকে খুঁজছে, তার যাকে ভালো লাগে, সেই বাচ্চা মেয়েটা তার শীষ শুনে তাকেই খুঁজছে। ইরফান আড়াল থেকে বেরিয়ে আসে, তবে মাইরার দিকে ফিরে না। উল্টো ঘুরে শীষ বাজাতে বাজাতে তার বাইকের দিকে এগিয়ে যায়। মাইরা এমন ছেলের অবয়ব দেখে স্থির হয়ে দাঁড়িয়ে যায়, সাথে সেই শীষ। সে আবারও ডাকল, শীষওয়ালা। ইরফান এগিয়ে গিয়ে বাইকে উঠে বসে কিছুটা আওয়াজ করে বলে ওঠে, ইয়াহ। কথাটা বলে আবারও শীষ বাজাতে বাজাতে বাইক এক টান দেয়। ইরফানের কাছে মাইরার ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং লাগে। সে সিদ্ধান্ত নিয়েই রেখেছে মাইরার অ্যাটলিস্ট 17 থেকে 18 বছর হলেই বিয়ে করবে। এতদিনে বাচ্চা মেয়ের এই ছোট বয়স থেকে বড় হওয়া পর্যন্ত তার ভেতরকার একটা নতুন অনুভূতি, এটা সূচনা থেকে ইরফান এনজয় করতে পারবে। ইরফান সেদিন শুদ্ধদের বাড়িতেই ছিল।
এরপর পরদিন সকাল সকাল শুদ্ধদের বাড়ি থেকে বেরিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গ্রামের গণ্ডি থেকে বেরোনোর আগেই রাস্তায় মায়রাকে দেখে বাইক থামায়। মাথায় হেলমেট। ওভাবেই গম্ভীর চোখে মায়রাকে দেখছে। যে মেয়ে ভীষণ চঞ্চল। খুঁই ফোটার চেয়েও মুখ বেশি চলছে মায়রার। সাথে মায়রার ওর সাথে হাজারটা দুষ্টুমি। ওর উপর ঢলে পড়ছে হাসতে হাসতে। ইরফান চোয়াল শক্ত করে মায়রার দিকে তাকালো। এত বেশি কথা বলা মানুষ ইরফানের পছন্দ নয়। শুধু পছন্দ নয়, এমন না, সে এই ধরনের মানুষকে টোটালি সহ্য করতে পারে না। স্কুল লাইফে এমন অনেক চঞ্চল মেয়ে বা ছেলে তার সাথে কথা বলতে আসলে সে মুখ ফিরিয়ে রাখত। কেউ বেশি জোর করলে তাকে থাপ্পড় মেরে দিত। এজন্য ইরফানকে অনেকেই বিরক্ত চোখে দেখত। ইরফান সেসবকে পাত্তা দিত না। শুদ্ধর ব্যাপারটা আলাদা। ছোট থেকেই শুদ্ধর সাথে একসাথে পড়ছে। শুদ্ধ একা একা কথা বলে, ইরফান কখনো চুপ থাকে, নয়তো রেগে জায়গা প্রস্থান করে। তবে শুধুমাত্র শুদ্ধকে তার সয়ে গিয়েছে অনেকটা বড় হওয়ার পর। ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত শুদ্ধ ভালোই মার খেয়েছে ইরফানের হাতে, বেশি কথা বলার জন্য। ইরফানের বিচারও বসত, তার বাবা বকত শুদ্ধকে মারার জন্য। ইরফানের মাঝে তেমন হেলদোল দেখা যেত না। তারেক নেওয়াজ শুদ্ধকে ইরফানের পিছে না লাগতে নিষেধ করত। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে মাথা নাড়ত। কিন্তু সুযোগ পেলেই আবার ইরফানের পিছে লাগত। মায়রা বাচ্চা হওয়ায় ইরফান প্রথমেই মুখ ফিরিয়ে নিয়েছিল মায়রার থেকে। সে কি করে ওই হাঁটুর বয়সী মেয়েকে ভালোবাসতে পারে? কি করে মানবে ওকে? কিন্তু নিজের মনের সাথে যুদ্ধ করে টিকতে না পেরে মায়রাকে মানার জন্য একটি বৈশিষ্ট্য খুঁজছিল যেন সে মায়রাকে মানতে পারে। এরপর ইরফান মায়রার প্রতি ফিলিংসকে আশকারা দিয়েছিল একমাত্র মায়রার শান্ত স্বভাবের জন্য। সে যতদিন মায়রাকে দেখেছে, মায়রা ভীষণ শান্ত হয়ে একা একা চুপচাপ থাকত। আজ হঠাৎ মায়রার এমন রূপ দেখে ইচ্ছে করল এই মেয়েকে থাপড়িয়ে এসব বাজে স্বভাব চেঞ্জ করাতে। ভাবনার মাঝেই মায়রা দৌড়ে এসে ইরফানের বাইকের সামনের চাকার সাথে ধাক্কা খায়। ডান পায়ে ব্যথা পেয়ে চিল্লিয়ে বলে ওঠে, এই কোনো বেয়াদব রে! ওমাগো আমার পা! ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের দিকে তাকালে দেখল মাথায় কালো হেলমেট, যার ফলে মুখ দেখতে পেল না। গায়ে কালো শার্ট, কালো প্যান্ট, হাতের ঘড়িও কালো, জুতোও কালো, বাইকটাও কালো। মায়রা মাথায় হাত দিয়ে বলে, ওরে আল্লাহ! এ তো দেখি পুরাই কালা মামা। তা কালা মামার সাথে সাথে কি কানা মামা ও হয়ে গিয়েছেন? চোখে দেখেন না? ইরফান চিৎকার করে বলে ওঠে, শাট আপ! মায়রা ভয়ে কেঁপে ওঠে। দৌড়ে রাস্তার অপর পাশে চলে যায়। ইরফান এক সেকেন্ডও সময় নষ্ট না করে হাওয়ার বেগে বাইক নিয়ে জায়গাটা প্রস্থান করে। রাগের চোটে বাইকের স্পিড বাড়ায় সমানে। দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, আই সুয়ার, আই উইল ফরগেট ইউ। ইরফান বাড়ি ফিরে হনহন করে তার ঘরে চলে যায়। তার ক্যামেরা আর ল্যাপটপ দুটো দুহাতে নিয়ে সমানে আছড়ায়। উই স্টুপিডকে দিয়ে এই দুটো ভরে গিয়েছে। রাগে ল্যাপটপ আর ক্যামেরা দুটোই একদম গুঁড়ো করে ফেলে। শুদ্ধ ইরফানদের বাসায় এসেছিল। সে ম্যাচে থাকে। যদিও তার মামা এখানে থেকে পড়াশোনা করার কথা বলেছিল। অনেক জোর করেছে। শুদ্ধ মানেনি। ব্যাপারটা তার কাছে ভালো লাগেনি। আজ ভার্সিটি নেই তাই সে ইরফানদের বাসায় আসে। কিন্তু ইরফানের ঘরে এসে ইরফানকে ল্যাপটপ আর তার প্রাণের ক্যামেরা ভাঙতে দেখে শুদ্ধ দৌড়ে গিয়ে ইরফানকে সাপটে ধরে অবাক হয়ে বলে, এই ইরফান এগুলো কি করেছিস? হায় রে! তোর এত সাধের বাচ্চাটাকে মেরে ফেললি। ইরফান শুদ্ধর কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলে, ও কেন এসেছিল আমার সামনে? ওকে আমি টলারেট করতে পারবো না। এখন আমার কি হবে? শুদ্ধ অবুঝের মতো ইরফানের দিকে চেয়ে থাকল। কার সাথে আবার কি ঘটেছে? ইরফান শুদ্ধকে ছেড়ে তার ঘরের ভেতরে আরেকটি ঘরের ভেতর গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে ভেতরে যা যা ছিল সব টেনে টেনে ছিঁড়ে ফেলে। সবগুলো ঘরের মাঝখানে এনে পকেট থেকে লাইটার বের করে সব জ্বালিয়ে দেয়। ঠাই খুলে দেয়। তবুও বন্ধ ঘরে ধোয়া সব বেরিয়ে যেতে পারে না। দরজার ওপাশ থেকে শুদ্ধ দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, ইরফান কি করছিস? দরজা খোল। কি আছে এখানে? কি পোড়াচ্ছিস?
ইরফান একটা কোথাও বলল না। যতক্ষণ সব পুড়ে ছাই না হয়ে যায় ততক্ষণ ইরফান সেদিকেই একদৃষ্টিতে তাকিয়ে রইল। সব পুড়ে ছাই হয়ে গেলে ইরফান ঘর থেকে বেরিয়ে আসে। শুদ্ধ ইরফানকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভেতরে উকি দিয়ে দেখল কিছুই নেই, নর্মাল সব। ঘরের মাঝখানে ছাইয়ের স্ক্রু। ইরফান তার বেডের উপর জুতো পায়ে নিয়েই চিৎপটাং হয়ে শুয়ে পড়ে চোখ বুজে নেয়। শুদ্ধ ইরফানকে কিছু বলতে তার আগেই তারেক নেওয়াজ ঘরে এসে ল্যাপটপ আর ক্যামেরার এই অবস্থা দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ক্যামেরা যাক, বাট ল্যাপটপে কত ডকুমেন্টস ছিল। ভীষণ রেগে যায় তিনি। ইরফানকে অনেক কথা শোনায়। ইরফান শুনেছে কিনা, তবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ল্যাপটপ ভাঙার কারণে ইরফানদের ব্যবসায় কিছুটা লস হয়। তারেক নেওয়াজ এরপর থেকে ইরফানের পার্সোনাল ল্যাপটপ থেকে সব অফিস আর তার ল্যাপটপে কালেক্ট করে রাখে। এই মাথা পাগল ছেলের জন্য আরও কত কি করতে হবে কে জানে। ইরফান সেদিনের পর থেকে আর গ্রামে যায়নি বললেই চলে। তার কানে এসেছিল মায়রার বাবা মায়রাকে বিয়ে দিতে চায়। কথাটা শুনে ইরফানের ইচ্ছে করল সেই বাপকে গিয়ে কুরবানি করে দিয়ে আসতে। এরপর ইরফান গ্রামের একটি পরিচিত ছেলেকে মায়রার একটা পিক দেখিয়ে বলে এর জন্য পাত্র আসলে তাকে যেন খবর দেয়া হয়। ইরফান মায়রার ব্যাপারে কিচ্ছু শোনেনি কখনো, এমনকি নামটা পর্যন্তও না। মায়রার বৈশিষ্ট্য জানার পর তো আরও রাগ হতো মায়রার কথা মনে পড়লে। বেশ কয়েক মাস পর ইরফান আর শুদ্ধর মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে তারা ভার্সিটিতে অ্যাপ্লাই করে। রেজাল্ট ভালো থাকায় তারা পাবলিক ভার্সিটির লেকচারার হয়। ইরফান ব্যবসায় ফোকাস করে পুরোপুরি। মূলত মায়রার সেই কথাকে কেন্দ্র করেই সে ব্যবসায় এত মন দিয়েছে, নয়তো এক্ষুনি ব্যবসায় হাত দিত না। ইরফান আজ গাড়ি নিয়ে গ্রামে এসেছে। মায়রার জন্যই এসেছে। মেয়েটা বাচ্চা, সাথে চঞ্চল, মনে পড়লেই যেমনই রাগ হয় তেমনি খারাপ লাগে। নিজের মনকে মানাতে না পেরে আবারও সেই অপছন্দের মেয়ের জন্যই এসেছে। আগের ক্যামেরা ভাঙার পর সেই আরেকটা ক্যামেরা কিনেছে। সে তার মনকে থামাতে পারছে না, মানাতে পারছে না। বিকেলের রোদ পড়ে গিয়ে প্রকৃতি কিছুটা শীতল হয়েছে। ইরফান গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পরনে সাদা শার্ট, শার্টের হাতা কনুই পর্যন্ত যত্নে ভাঁজ করে রাখা। কালো প্যান্ট, মুখে কালো মাস্ক। এক হাতে ক্যামেরা, আরেক হাতে বার্ড ফ্লাওয়ার। মায়রাকে দেখার পর ইরফান অনলাইন থেকে বার্ড ফ্লাওয়ারের বীজ কিনে সে বেশ কসরত করে অনেকগুলো গাছ বড় করেছে। তার মাঝে থেকে দুটি বার্ড ফ্লাওয়ার গাছের ডাল ছিঁড়ে এনেছে। যে ডাল দুটির দুপাশে শারীরিকভাবে মোট ৮টি করে বার্ড ফ্লাওয়ার। ইরফান এগিয়ে যায়। খুব বেশি খুঁজতে হয় না মায়রাকে। ভাগ্যক্রমে মায়রা আজও সবুজ জামা পরেছে। ইরফান মায়রার দিকে শীতল দৃষ্টিতে তাকাল। তবে একটু পর ইরফানের দৃষ্টিতে বিরক্ত ভর করে মায়রার চঞ্চলতায়। মায়রা বেশ কয়েকজন বাচ্চাদের মাঝে খেলাধুলা করছে, পায়ে ধুলো মাখা। ইরফান ইচ্ছে করল আগে একে ঠাটিয়ে ইচ্ছে মতো থাপড়ে মানুষ বানাতে। মায়রার বয়স তখন ১৪ বছরের একটু বেশি। মায়রার দেহের গড়ন খুব বেশি চিকন নয়, আবার খুব বেশি মোটা নয়। বয়স কম হলেও মায়রার গ্রোথ ভালো থাকায় মায়রাকে অন্যান্যদের চেয়ে বেশ বড়ই লাগে। ইরফান নিজের বিরক্তি নিজের মাঝে চেপে একটা ৫ বছরের বাচ্চার হাতে বার্ড ফ্লাওয়ারের ডাল হাতে দিয়ে মায়রাকে হাত দিয়ে দেখিয়ে দেয় আর বলে এটা মায়রাকে গিয়ে দিতে। পকেট থেকে বেশ কয়েকটি চকলেট বাচ্চাটির হাতে দিয়ে বলে তার কথা যেন না বলে। বাচ্চাটি সব মেনে নিয়ে মায়রার দিকে দৌড় দেয়। ইরফান সোজা হয়ে দাঁড়ায়, মায়রার দিকে তাকায়। মেয়েটা ঘেমে গিয়েছে, তবুও লাফঝাপ থামানোর গন্ধ নেই। ইরফানের বিরক্তির মাত্রা বাড়ছে, বই কমছে না, সাথে রাগও হচ্ছে। মেয়েটা শান্তশিষ্ট হলে খুব কি ক্ষতি হতো। বাচ্চা ছেলেটি মায়রার হাতে বার্ড ফ্লাওয়ারের ডাল দুটি ধরিয়ে দিল। মায়রা বাচ্চাটির হাত থেকে সেগুলো নেয়। ভ্রু কুঁচকে বলে, এগুলো কে দিল তোকে? বাচ্চাটি বলতে গিয়েও থেমে যায়। বাচ্চা ছেলে, তাকে একজন চকলেট দিয়ে বলতে নিষেধ করেছে, সেও বলবে না, তাই কিছু না বলেই দৌড় দেয়। মায়রা ডাকলেও শোনে না। মায়রা অবাক হয়, হাতের ডাল দুটির দিকে দিকে তাকালে অবাক হয়। এত ইউনিক জিনিসের আগে দেখেনি। মায়রার মনে হলো ডালে ধরে থাকা সবুজ পাতাগুলো এক একটা মুড়িয়ে মুড়িয়ে নিখুঁত হাতে বানানো টিয়া পাখি।
যার মাঝে প্রাণ নেই, তবে ভীষণ সুন্দর। তার মনে হয় টিয়া পাখির মতো দেখতে এই টিয়া ফুলগুলো এক্ষুনি তার সাথে কথা বলবে বলবে ভাব। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। তার পাশে থাকা বান্ধবীদের দেখায়। সকলেই বেশ অবাক হয়। মায়রা তার বান্ধবীদের রাস্তা থেকে নেমে একটি মাঠে যায়, যেখানে মানুষজন নেই তেমন। এরপর সেখানে ঘাসের উপর পা ভাঁজ করে বসে। তার দুপাশে তার বান্ধবীরা বসে। মায়রা খোপা করা চুলগুলো খুলে যায়। কিছুটা চুল সামনে হেলে আসে। মুখে হাসি। দুহাতে বার্ড ফ্লাওয়ার। ইরফান দূর থেকে মায়রার প্রতিটি ভাবভঙ্গি তার ক্যামেরায় বন্দি করে নেয়। ইরফানের চোখে মুখে মুগ্ধতা। ঠোঁটের কোণে স্বচ্ছ সূক্ষ্ম হাসি। মায়রার পানে মুগ্ধ দৃষ্টি নিবন্ধ রেখে বিড়বিড় করে, জীবন্ত বার্ডফ্লাওয়ারের কোলে ঘুমন্ত বার্ডফ্লাওয়ার। সো কিউট। হঠাৎই ইরফানের মুখ থেকে হাসি মিলিয়ে যায়। মায়রার দিকে চেয়ে চোখমুখ মুহূর্তেই কেমন শক্ত হয়ে যায়। মায়রা তার হাতে থাকা ডাল থেকে বার্ডফ্লাওয়ারগুলো একটা একটা করে ছিঁড়ে তার বান্ধবীদের দিচ্ছে। ইউনিক জিনিস, আর ভীষণ কিউট। মায়রা সবাইকে ভাগ করে দিল। সবশেষে তার কাছে থাকলো 3টে। সেগুলো তার হাতে নিয়ে সবাইকে টাটা বলে মাঠ থেকে রাস্তায় উঠে আসে। ইরফান চোয়াল শক্ত করে মায়রার দিকে চেয়ে আছে। সে ভালোবেসে তার বার্ডফ্লাওয়ারের জন্য এগুলো এনেছে, আর এই স্টুপিড তার ভালোবাসা সবার মাঝে বিলিয়ে দিচ্ছে। ইরফান রাগ চেপে রাখতে না পেরে সর্বশক্তি দিয়ে হাতের ক্যামেরা ছুঁড়ে ফেলে। মায়রা খুশ বেশি দূরে ছিল না, ক্যামেরাটা একদম তার সামনে গিয়ে পড়ে। মায়রা দুপা পিছিয়ে যায়। এক্ষুনি তার পায়ের উপর এসে পড়ত এটা। মায়রা চোখ তুলে তাকালে এক অপরিচিত লোককে দেখল। মুখ দেখতে পায় না, মুখে মাস্ক থাকায়। গ্যাটআপ দেখে বুঝল এটা শহুরে ছেলে। আর ক্যামেরাটাও ওদিক থেকেই আসলো। লোকটার হবে। এই ভেবে মায়রা নিচু হয়ে ক্যামেরাটা তুলে ইরফানের সামনে এসে দাঁড়ায়। ইরফান দুহাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে চোখ বুজে আছে। মায়রা গলা ঝেড়ে বলে, ভাইয়া এটা কি আপনার? ইরফানের রাগের মাত্রা বোধহয় এবার 16 কলা পূর্ণ হল। ভাইয়া সে তার বার্ডফ্লাওয়ারের ভাইয়া। লাইক সিরিয়াসলি। এই মেয়ে আর 2 মিনিট তার সামনে থাকলে থাপ্পড় খেতে খেতেই আজ মরবে। ইরফান চোখ বুজেই দাঁতে দাঁতে চিৎকার করে ওঠে, আউট! এত জোরে ধমক মায়রার কাছে আনএক্সপেক্টেড ছিল। মেয়েটা ভয় কেঁপে ওঠে। হাত থেকে ক্যামেরাও পড়ে যায়। কোনো দিকে না তাকিয়ে দৌড় লাগায়। এমনিতেই চেনে না জানে না, তবুও হেল্প করতে আসলো, উল্টে তাকেই কি জোরেই না ধমক দিল লোকটা। যাওয়ার আগে মায়রা পিছু ফিরে শব্দ করে বলে ওঠে, আদব নাই, শালা বেয়াদব। ইরফান কথাটা শুনতেই জ্বলন্ত চোখে তাকায় মায়রার দিকে। মায়রা যান হাতে নিয়ে দৌড়ে প্রায় অদৃশ্য হওয়ার পথে। ইরফান দাঁতে দাঁত পিষে বলে, আইল কিল ইউ, স্টুপিড গার্ল। ইরফান মায়রাকে ভুলে যাওয়ার মিশনে নেমেছে বলতে গেলে, কিন্তু পারছে না। তার এত অশান্তি লাগে। নতুন নতুন কলেজ লেকচারার হয়ে স্টুডেন্টদের উপর অর্ধেক ঝাল মেটায়। মেজাজ সবসময় গরম থাকে, এ তো নতুন নয়। কিন্তু এই অশান্তি আর নেওয়া যাচ্ছে না। ইরফান আবারও গ্রামে যায় মায়রাকে দেখতে। সেই চঞ্চল মেয়েকে দেখে ইরফানের ভীষণ রাগ হয়। সে এসব হ্যাবিট নিতে পারে না। এই মেয়ে তার আশেপাশে থাকলে তার অজান্তেই মেয়েটা তার হাতে ঠিক কত যে মার খাবে এটা ভেবে নিজেরই গলা শুকিয়ে আসে। সে নিজেকে চেনে। এখন কি করবে? না পারছে এগোতে, না পারছে পেছাতে। ইরফান আবারও গ্রামে আসে মাঝে মাঝেই মায়রাকে দেখে। প্রায় রাতে সেই পুকুর পাড়ে গিয়ে শীষ বাজায়। ইরফানের নিজেকে এত অসহায় লাগে। সে এমন অদ্ভুত কেন? তার নিজের উপর ভীষণ রাগ হয়। সে মায়রাকে চায়, বাচ্চা মায়রাও তাকে চায়। বাট ইরফান মায়রাকে নিজের কাছে আনতে পারছে না। কেমন এক বিশ্রী অনুভূতি। এক রাতে পুকুর পাড়ে প্রায় অর্ধেক রাত পর্যন্ত বসেছিল। পুরো 15টা সিগারেট একবারেই শেষ করে। রাতের মিটমিট করে জ্বলতে থাকা তারা আর চাঁদের আলোয় পুকুরের পানি টলটল করে। ইরফান স্পষ্ট দেখতে পায়, এই টলটল পানিতে মায়রার মায়াবী মুখটা ভাসা ভাসা মুখ। মৃদু হাওয়ায় গাছের পাতার সাথে সাথে পুকুরের পানি মৃদু দোলে, সাথে জোছনায় মাখা মায়রার মায়াবী মুখ। ইরফানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে, বিড়বিড় করে, তুমি আমার দূরে থাকা অপছন্দের এক চঞ্চল হরিণী।
যাকে ছোঁয়ার তৃষ্ণা আমার হৃদয়ে এক তাণ্ডবময় অস্থিরতা জাগায়, যা আমি চাইলেও থামাতে পারি না। বার্ড ফ্লাওয়ার। ইরফান মাইরাদের বাসা চিনত না। সে পুকুর পাড় থেকে হাঁটতে হাঁটতে একটা উঠানে চৌকি দেখে সেখানে শুয়ে পড়ত। মাঝে মাঝেই এখানে এসে শুয়ে পড়ত। তার ক্যারেক্টারের সাথে এটা একদমই মানানসই নয়। যেখানে সে রাস্তার পাশে বসতেই 10 বার ভাবে, সেখানে কার চৌকি পাতা সেখানে এসে শুয়ে পড়ত। শীষ বাজাত। মাঝে মাঝে নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত জায়গা প্রস্থান করত। একরাতে ইরফান আবারও পুকুর পাড়ে এসে শীষ বাজায়। সেদিন সে আবারও শুনতে পায় মায়রার ডাক। ইরফান ঢোক গিলে। মায়রা দৌড়িয়ে আসছে। ইরফান অন্ধকারে দাঁড়িয়ে থাকল। মায়রা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। ডেকে ওঠে, শিশওয়ালা। ইরফান এগিয়ে যেতে গিয়েও যায়নি। তার মায়রাকে দেখলে রাগ হয়। মেয়েটা তার হাতের শক্ত মার খাবে। এই মেয়েটা চঞ্চল না হলে নিশ্চয়ই সুন্দরভাবে আসত। এমন দৌড়ে আসত না। আর এভাবে পড়েও যেত না। ইরফানের রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। ইচ্ছে করল আগে একে উঠিয়ে 4টে থাপ্পড় দিতে। এগোলো না। মায়রার সামনেই একটি কুকুরকে দেখে ইরফানের রাগ তোরতর করে বেড়ে যায়। কুকুরটি মায়রার দিকে এগোলে ইরফান চোখ বড় বড় করে তাকায়। সে বার্ডফ্লাওয়ারকে আঘাত করবে বলে বিয়েটাই করছে না, আর এই কুকুর তার বার্ডফ্লাওয়ারের দিকে পা বাড়াচ্ছে। কত বড় সাহস! দাঁতে দাঁত চেপে উচ্চারণ করে, ডিসগাস্টিং। কুকুরটি ইরফানের কথা শুনেছে কিনা। মায়রার পাশ দিয়েই দৌড় দেয়। ইরফান সময় নষ্ট করল না। বড় বড় পা ফেলে তার বাইকে উঠে পড়ে মায়রার থেকে অনেকটা দূরত্বে। এরপর হাওয়ার বেগে জায়গাটা প্রস্থান করে। ইরফান মূলত কুকুরের পিছু নিয়েছে। কিছু দূরে যেতেই দেখল কুকুরটি এক গাছের নিচে বসে হাঁপাচ্ছে, তার পাশে 2টো কুকুর ছানা। যেন তারা তার মায়ের সেবা করছে। ইরফান যে রাগ নিয়ে এসেছিল তাতে কিভাবে যেন পানি পড়ল। সে আর এগোলো না কুকুরটির দিকে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে শুধু তাকিয়েই রইল কুকুর ছানাসহ বড় কুকুরটির দিকে। তার চোখে মুখে অসহায়ত্ব। সে তার বার্ডফ্লাওয়ারকে এভাবে আদর করে ছুঁয়ে দিতে পারে না। ভীষণ খারাপ লাগে তার। তার বিপরীত ধর্মীর মায়রাকে দেখে তার ভীষণ রাগ হয়। ইরফান বেশ কিছুক্ষণ পর আবারও মায়রার এখানে আসে, যেখানে মায়রা পড়ে গিয়েছিল। এসে জায়গাটা ফাঁকা দেখল। ইরফান আশেপাশে তাকিয়ে খুঁজল মায়রাকে। কোথাও দেখতে না পেয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে তার বাইকের উপর উল্টো দিকে হয়ে দুপা দুদিকে দিয়ে বসে পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে। পুরো 5টি সিগারেট পোড়ায়। এরপর বাইকের উপর কোনোরকমে শুয়ে দুহাত মাথার নিচে রাখে। বাম পা ভাঁজ করে রেখে ডান পা বা পায়ের উপর রাখে। এরপর চোখ বুজে মলিন সুরে গেয়ে ওঠে, তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য। দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ। কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে। থেমে যায় ইরফান। দৃষ্টিজোড়ায় অসহায়ত্ব। চোখের মনি দুটি অন্ধকার আকাশপানে। বার্ডফ্লাওয়ারকে ছোঁয়ার সাধ্য তার নেই। ছুতে গেলেই যে আঘাত পাবে। কি করে এগোবে ইরফান? আকাশপানে চেয়ে বিড়বিড় করে, সরি বার্ডফ্লাওয়ার। তারেক নেওয়াজ ইরফানকে রাজি করাতে পারছেন না মায়রাকে বিয়ের ব্যাপারে। অনেকদিন থেকে বলেছে কিন্তু ইরফান শুনে না। ওদিকে মায়রার সৎ বাবা মায়রার জন্য 2 দিন পর পর পাত্র আনে। তারেক নেওয়াজ চিন্তিত। তিনি কি করবেন এবার? মনে মনে পরিকল্পনা করলেন কিছু। তারেক নেওয়াজ, রুমা নেওয়াজ ইরফানকে নিয়ে ত্রিনা বেগমের বাড়ি যায়। তারেক নেওয়াজ এবার আটঘাট বেঁধেই এসেছে। সে এবার মায়রার সাথে ইরফানের বিয়ে দিয়েই ছাড়বে। ভাবনা অনুযায়ী তিনি ইরফানকে বলে বিয়ের কথা। ইরফান তো মানবে না। সে এবার রুমা নেওয়াজকে অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে বলে। ইরফান উপর থেকে যেমনই হোক, ভেতর থেকে নরম। বিশেষ করে কাছের মানুষদের জন্য। মা অসুস্থ হয়েছে শুনলে ইরফান অবশ্যই বিয়ে করবে। ইরফান বিয়ে করবে না বলে গ্রাম থেকে রওনা হয়েছে। তখনই তারেক নেওয়াজ জানায় তার মা মারাত্মক অসুস্থ।
ইরফান গাড়ি ঘোরায়। শুদ্ধদের বাড়িতে এসে দেখে তার মা সত্যিই অসুস্থ। মাকে অসুস্থ দেখে ইরফান আর একটা কোথাও বলেনি। তার মায়রার কথা বারবার মনে পড়ছে। মাথা নিচু করে চুপচাপ বসে রইল জড়বস্তুর মতো। এ পর্যন্ত মায়রার জন্য আসা প্রতিটি পাত্রর অবস্থা খুব ভালো রাখেনি ইরফান। কেউ মায়রাদের বাড়িতে পাই রাখতে পারেনি মায়রাকে দেখার জন্য। যারা বেশি ঘাটতারামি করত, ওদের অবস্থা ইরফান সারাজীবন হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছে। তারেক নেওয়াজ ইরফানের মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলে, বিয়ে করলে তোমার জীবন সুন্দর হবে। ইরফান তার মাথা থেকে বাবার হাত ঝাড়া মেরে দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট টাচ মি। তারেক নেওয়াজ কিছু বললেন না। ছেলে বিয়েতে রাজি হয়েছে এই অনেক। ইরফান হঠাৎ বসা থেকে দাঁড়িয়ে তার বাবার দিকে চেয়ে বলে, বিয়ে করলে লাইফ সুন্দর হয়। তারেক নেওয়াজ বোঝানোর স্বরে বলে, হ্যাঁ অবশ্যই। ইরফান ভ্রু কুঁচকে বলে, তুমি চাও তোমার লাইফ সুন্দর হোক? তারেক নেওয়াজ না বুঝেই বলে, হ্যাঁ অবশ্যই চাই। ইরফান গম্ভীর গলায় বলে, ওকে। কথাটা বলে ইরফান তার মায়ের সামনে দাঁড়িয়ে বলে, আরেকটা মেয়ে দেখো আম্মু, বাবা বিয়ে করতে চাইছে। ইরফানের কথা শুনে রুমা নেওয়াজ সহ তারেক নেওয়াজ হতভম্ব হয়ে যান। রুমা নেওয়াজ দ্রুত শোয়া থেকে উঠে বসেন। ইরফান তীক্ষ্ণ চোখে এতক্ষণ অসুস্থ হওয়ার ভান করা সুস্থ মাকে দেখল। অতঃপর হঠাৎই চিৎকার করে বলে, এসব ফালতু কাজ করে আমাকে বিয়ে দিতে চাইছ? ফান করছো আমার সাথে? ইরফানের এভাবে কথা বলায় রুমা নেওয়াজের এবার সত্যিই প্রেশার হাই হয়ে যায়। অবস্থা ভালোই খারাপ হয়। ইরফানও বুঝেছে তার মায়ের অবস্থা খারাপ হয়েছে। তার মা অসুস্থ শরীরে ইরফানের কাছে আবদার করে সে যেন বিয়েতে রাজি হয়। ইরফান অসহ্যকর এক অনুভূতি নিয়ে বিয়েতে রাজি হতে বাধ্য হয়। ইরফান শক্ত হয়ে সোফায় বসে আছে। রাগে মাথা সহ পুরো বডিতে যেন আগুন জ্বলছে। তার সামনেই সোফা টেবিলের উপর তার বাবা মায়ের ফোন একসাথে রাখা। ইরফান রাগে ফোন দুটো সর্বশক্তি দিয়ে আছড়ে ফেলল। ফোন দুটো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারেক নেওয়াজ ছেলের রাগ দেখে অবাক হয় না। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করছে, একটু আঁচটু রাখবেই। দুটো ফোনের বিনিময়ে বিয়েতে রাজি হলেও কোনো প্রবলেম নেই। ইরফানকে কিছু বলতে গিয়েও তারেক নেওয়াজ জিভ গুটিয়ে নেয়। একটু আগের বলা ছেলের উদ্ভট কথা শুনে আর কাছে গেলেন না। কি সাংঘাতিক ছেলে তার! নিজের বাবাকে বিয়ে দিতে চায়। ইরফান বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে শান্ত করে। এরপর শুদ্ধর ঘরে গিয়ে শুদ্ধর বেডে শুয়ে পড়ে। শুদ্ধ তার বেডের একপাশে শুয়ে ফোন স্ক্রোল করছিল। ইরফানের কথা শুনে ঘাড় ফিরিয়ে তাকায় ইরফানের দিকে। মেয়েটি কি বিয়েতে রাজি? ইরফানের কথায় শুদ্ধ মৃদুস্বরে বলে, শুনেছি মেয়েটি বিয়েতে রাজি নয়। বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তোকে দেখেওনি। ইরফান বিড়বিড় করে, গুড। শুদ্ধ মৃদুস্বরে বলে, ওদের অবস্থা খুব বেশি ভালো না। মানে টাকা পয়সা নেই তেমন। তাই তুই উল্টাপাল্টা কিছু ভাবিস না। ইরফান কিছু বলল না। চুপচাপ বেড থেকে নেমে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। তার মাথায় কিছু খেলছে। মেয়েটি বিয়েতে রাজি নয়, এর মানে মেয়েটিও তাকে ডিভোর্স দিয়ে দিবে সে অফার করলে। ফার্স্ট অপশনে রাখল, মেয়েটিকে ডিভোর্স দিয়ে তার যাবতীয় খরচের একটা অ্যামাউন্ট সে মেয়েটাকে দিবে। যেন ডিভোর্স দিলেও কোনো প্রবলেম না হয়। আর সেকেন্ড অপশন, মেয়েটি স্বামী চাইলে সে তার এক ফ্রেন্ডের সাথে মেয়েটিকে বিয়ে দিয়ে দিবে। যে ফ্রেন্ডের কথা ভাবল সে গুড লুকিং। সব দিক থেকেই ভালো। মেয়েটির অবশ্যই কোনো প্রবলেম হবে না। মেয়েটি যেহেতু তাকে দেখেনি, তাকে নিয়ে ভাবেনি। সো এটা একটা গুড পয়েন্ট। আর মেয়েটির বাড়িতে তেমন কেউ ছিল না, বাবা মা ছাড়া। তাই জামাই বদল হলেও প্রবলেম নেই। সবচেয়ে বড় কথা, জামাই বদল হলে তার ফ্যামিলি আর মেয়েটির ফ্যামিলির দুজনেরই শিক্ষা হবে। এরা এত চিপ মেন্টালিটির কেন ইরফান বুঝে পায় না। বিয়ের মতো একটা ব্যাপার এভাবে জোর করে দিচ্ছে। স্ট্রেঞ্জ। ইরফান বাইরে গিয়ে সে এক উকিলের সাথে যোগাযোগ করে। সে আজকে বিয়ে করছে।
যত দ্রুত সম্ভব যেন ডিভোর্সের ব্যবস্থা করা হয়। কথাবার্তা ঠিক করে। এরপর তার সেই পরিচিত ফ্রেন্ডের সাথেও এই ব্যাপারে আলাপ করলে সে সম্মতি দেয়। সে এমনিতেও মেয়ে খুঁজছে। ইরফানের উপর তার পুরো ভরসা আছে, তাই দ্বিমত করার প্রশ্ন নেই। বন্ধুর জন্য এটুকু করাই যায়। তার ফ্যামিলির প্রবলেম নেই তেমন, এ কারণে সে যেভাবেই বিয়ে করুক না কোনো প্রবলেম নেই। ইরফান তার মায়ের জন্য আপাতত বিয়েটা করে নেয়। সে রাগের মাথায় ধূপধাপ মেরে দিতে পারে ভেবে শুদ্ধকে বলেছিল যেন মেয়েটার সাথে তার ভাবনা অনুযায়ী আলোচনা করে, কিন্তু শুদ্ধ বাদরামি করে বলেনি। ইরফানও দুদিন টুকটাক অফিসের কাজে ব্যস্ত ছিল, এরপর মনে মনে ভেবেছিল শুদ্ধকে দিয়ে এসব হবে না। এই বাদর কাজ আরও ঘেঁটে দিবে, সে যে নিজেই মেয়েটাকে বলবে সে উপায় নেই। উপায় আছে, তবে সে কাউকে বুঝিয়ে বলবে এই ধৈর্য তার নেই। দেখা যাবে সেই মেয়ে বোঝার চেয়ে তার হাতে থাপ্পড়ই খেয়েছে বেশি। না দেখার আগ পর্যন্ত যতবার বুঝেছে ওই অপরিচিত মেয়ে তার বউ, ইরফান নেওয়াজের বউ অন্য একটা মেয়ে, ইরফানের ভীষণ রাগ উঠে যেত। সেখানে সে কি করে মেয়েটাকে বোঝাবে? এসব অশান্তির মাঝেই হঠাৎ সেই রেস্টুরেন্টে মায়রাকে দেখে ইরফান অবাক হয়। এই মেয়ে গ্রাম ছেড়ে তাদের শহরে কেন বুঝেনি? তারপর রেস্টুরেন্টে থেকে বাড়ি এসে যখন দেখল তার বউ অন্য কেউ নয়, বরং মায়রা, ইরফান স্তম্ভিত হয়। মায়রার চঞ্চলতা দেখে ইরফান ধরেই নিয়েছিল এই মেয়েকে সে এই জীবনে মানতে পারবে না। রাগে সব জ্ঞান হারিয়ে মায়রাকে ধূপধাপ মেরেও দিত। ইরফানের মাথায় কিছু খেলে। মায়রা তো তাকে চিনে না, তাহলে তাকে অন্য কেউ ভেবে বিয়ে করে নিল কেন? হাহ, এই জন্যই বাচ্চাদের মন দিতে নেই। তার শীষ শুনে ভালো লেগেছিল, আবেগে ছুটে আসত। সময় মতো তাকেই আরেকজন ভেবে বিয়ে করে নিয়েছে। রাগে মাথায় আগুন জ্বলে ওঠে। সব ভাবনা রেখে ইরফান সোজা গ্রামে যায় সে ছেলের কাছে যাকে মায়রার বিয়ের খবর দিতে বলেছিল। তার মাথায় বারবার এটাই খেলে, আজ তার জায়গায় অন্য কেউ হলে তার বার্ড ফ্লাওয়ারকে অন্য কেউ ছুঁয়ে দিত। মাথার মগজ বোধহয় ভেতরে ফুটছে রাগের চোটে। মায়রাকে তো সে পরে দেখে নিবে, আগে এই বাস্টার্ডকে গ্রামে পুঁতে রেখে আসবে। মায়রার খোঁজ রাখা সেই ছেলেটি গ্রামের এক ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছিল। ইরফান ছেলেটিকে দেখেই গাড়ি সাইড করে রেখে গটগট পায়ে এসে ছেলেটির কলার ধরে রাগান্বিত স্বরে বলে, কুত্তার বাচ্চা, আমারে খবর দিতে বলি নাই তোরে? ওর বিয়ে আর তুই আমারে খবর না দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরিস। মরার পাখনা গজিয়েছে, এজন্য আমারে খবর দিস নাই। ইরফানের এমন আক্রমণে ছেলেটি হতভম্ব হয়ে যায়। ইরফানের কথার ধরনেও একটু অবাক হয়, সাথে ভয়ও পায়। সেদিন সে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে মায়রার ব্যাপারে খোঁজ রাখেনি। ইরফান হঠাৎই ছেলেটিকে গাছের সাথে ধাক্কা দিয়ে ডান হাতে শক্ত করে গলা চেপে ধরে। ছেলেটি চোখ বড় বড় করে তাকায়, নিঃশ্বাস নিতে পারছে না। দুহাতে ইরফানের হাত ধরে সরানোর চেষ্টা করে। ইরফান এক চুল ছাড়ল না, চিবিয়ে চিবিয়ে বলে, আমার বার্ডফ্লাওয়ারকে অন্যকে ছোঁয়ার জন্য অ্যারেঞ্জ করেছিলি, এরপর আবার বাঁচার স্বপ্ন নিয়ে হেঁটে বেড়াচ্ছিস। এত মিথ্যা স্বপ্ন দেখে বাঁচিস কিভাবে? তোকে তো টুকরো টুকরো করে কুত্তাকে দিয়ে খাওয়ালেও আমার জ্বালা মিটবে না। ছেলেটি বহু কষ্টে মিথ্যে বলে, ভাই ভাই, আমারে মাফ কইরা দেন, আমি আপনাকে ফোনে পাইনি। ইরফান চিৎকার করে বলে, ফোনে পাসনি, আমার সামনে গিয়ে খবর দিবি। দিলই না কেন? এই বল। ছেলেটি ভীত স্বরে বলে, ভাই আপনার টাকা আপনারে ফেরত দিয়া দিমু, আমারে ছাইরা দেন। ইরফান ছেলেটির গলা আরো শক্ত করে চেপে ধরে ভস্ম করে দেয়া চোখে চেয়ে দাঁতে দাঁত পিষে বলে, উই টাকার সাথে তোরে বিষ মিশিয়ে খাওয়াবো বাস্টার্ড। কত বড় সাহস তোর! আমার কথা অমান্য করে বুক ফুলিয়ে চলিস। গ্রামের কয়েকজন ছেলে এসে ইরফানকে এই অবস্থায় দেখে দৌড়ে আসে। ইরফানকে টেনে ছেলেটির থেকে সরিয়ে আনে। ইরফান জ্বলন্ত চোখে তাকায়, চিৎকার করে বলে, তোরাও আমার বার্ডফ্লাওয়ারকে বিয়ে দিচ্ছিলি, তোদের সবগুলোকে শুলে চড়াবো আমি। ওয়েট! সবগুলো ছেলেই ইরফানের বয়সী, কেউ ইরফানের থেকে ছোটই হবে। ইরফানকে দেখে সবাই ভয় পেল। অপর পাশের ছেলেটি দুর্বল শরীর নিয়ে গাছের সাথেই হেলান দিয়ে বসে পড়ল।
এদিকে একজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বলে, কে রে তুই? কোনো বালের বার্ডফ্লা। আর শেষ করতে পারে না। ইরফান তেড়ে গিয়ে চিৎপটাং করে ফেলে দিয়ে দুহাতের সর্বশক্তি দিয়ে গলা চেপে ধরে। সবাই হতভম্ব হয়ে যায়। এবার ইরফানকে দেখে ভালোই ভয় পায় সকলেই। ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, তুই আমার বার্ডফ্লাওয়ারের নাম মুখে নিচ্ছিলি? আমার বার্ডফ্লাওয়ারের নাম? এত সাহস! কথাটা বলে তৎক্ষণাৎ ডান হাত মুষ্টিবদ্ধ করে ছেলেটির নাকমুখ বরাবর 3টে ঘুষি মারে। মন মতো হল না বোধহয়। রেগে বলে, তোর মুখ আগে ভাঙব। ওয়েট। এরপর আশেপাশে কিছু খুঁজে একটা ইট পায়। বা হাতে ইট উঁচু করে ছেলেটির মুখে মারবে বলে। ওদিকে শুদ্ধ এক কাজে গ্রামে এসেছিল 1 ঘন্টার জন্য। আবার শহরে ফিরবে। রাস্তায় একজন তাকে বলে তার মামাতো ভাই নাকি কাকে মারছে। খুঁজতে খুঁজতে এসে দেখে ইরফানের সত্যি সত্যি একটি ছেলেকে মারার জন্য সব প্রিপারেশন নেয়া শেষ। শুদ্ধ দৌড়ে এসে ইরফানের হাত থেকে বড় ইটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ টেনে তুলল ইরফানকে। মাটিতে শুয়ে থাকা ছেলেটির নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। শুদ্ধ ইরফানকে সাপটে ধরে বাকি ছেলেদের উদ্দেশ্যে বলে, একে নিয়ে যাও। ইরফান কথাটা শুনে শুদ্ধর দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, তুই ওকে বাঁচিয়ে দিচ্ছিস কেন? ও বাজে কথা বলছিল আমার। ইরফান থেমে যায়। শুদ্ধকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দেয়। ছেলেগুলো এখান থেকে ততক্ষণে চলে গিয়েছে। ইরফান গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। যাওয়ার আগে ইটের বড় টুকরোয় ফুটবলের মতো শট দেয়। ইটটি শুদ্ধর পায়ের কাছে আসলে শুদ্ধ লাফ দিয়ে দুহাত সরে দাঁড়ায়। ইরফান শুদ্ধর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওয়ান ডে তোকে বেঁধে রেখে তোর বউয়ের পিছে কুত্তা লেলিয়ে দিব আমি। জাস্ট ওয়েট। ইরফান কথাটা বলে জায়গাটি প্রস্থান করে। শুদ্ধ তোবদা খেয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। এখানে তার বউ কোথা থেকে আসলো? লে হালুয়া। একে তো মাইরা বাচ্চা, তার উপর মাইরার চাঞ্চল্যের কারণে ইরফান সত্যিই নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। এর সাথে আরেকটা রাগ অ্যাড হয়েছে। সে একদিন খোঁজ নেনি, আর এই মেয়ে বীর পিড়িতে বসে গিয়েছে। এটা যেন তার মগজে আগুন ধরিয়ে দেয়। সে তো বিয়ে করে ঠিকই, ডিভোর্স দিত অন্য কেউ হলে, কিন্তু এই স্টুপিডকে অন্য কেউ বিয়ে করলে তার বার্ডফ্লাওয়ারকে অন্য কেউ ছুঁয়ে দিত। ভাবতেই মাথায় রক্ত উঠে যায়। সব মিলিয়ে ধূপধাপ মায়রাকে মেরে দেয়। এরপর রাগটা একটু কমলে যেইভাবে আর মারবে না, অমনি মায়রা এসে তার মাথা আবারও বিগড়ে দেয়। এত এত মেরে নিজেকে ভীষণ অসহায় এক প্রাণী মনে হয় ইরফানের। পূর্বের কিছু স্মৃতি নাড়াচাড়া করে দীর্ঘশ্বাস ফেলে ইরফান। দিনের আলো নিভে রাতের অন্ধকার নেমেছে ধরণীতে। ইরফান বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া শূন্য উড়ায়। দৃষ্টি রাতের কালো আধারে। হঠাৎ এই ঘরের ভেতর থেকে মায়রার কাশির শব্দ পেয়ে দ্রুত সিগারেট ঠোঁটের ফাঁক থেকে সরিয়ে ডান হাতের মুঠোয় নিয়ে চেপে ধরে বেলকনির কোনায় ছোট টেবিলের ড্রয়ার থেকে চুইংগাম নিয়ে মুখে দেয়। আরেকটি ড্রয়ার থেকে রুম স্প্রে বের করে চারপাশে স্প্রে করে দেয়। তখনই মায়রা বেলকনিতে এসে দাঁড়ায়। সে বুঝেছে ইরফান সিগারেট খাচ্ছিল, কিন্তু হঠাৎই স্ট্রবেরি ফ্লেভার পেয়ে বেলকনিতে এসেছে। বাইরের লাইটের আলো একটু একটু বেলকনিতে এসে পড়ায়। মায়রা ইরফানকে কিছুটা অস্পষ্ট দেখতে পায়। এগিয়ে এসে কোমরে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে বলে, আপনার সিগারেট এমন স্ট্রবেরি হয়ে গেল কিভাবে? মায়রার কথা শুনে ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায়। হাতের রুম স্প্রেটি টেবিলের উপর রেখে মায়রাকে টেনে বেলকনির রেলিংয়ের সাথে ঠেকিয়ে ইরফান মায়রাকে ঘেঁষে দাঁড়ায়। মায়রা মাথা উঁচু করে পিটপিট করে তাকায় ইরফানের দিকে। অন্ধকারে খুবই ঝাপসা লাগলো ইরফানকে। ইরফান তার দুহাত তুলে মায়রার দুগালে রাখে। একদম প্রথম দিকে কত থাপ্পড় মারত তার বার্ডফ্লাওয়ারকে। কথাটা ভেবেই চোখে মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। মনে প্রশ্ন জাগে, সেইদাগুলো কি এখনো আছে? অন্ধকারেই মায়রার গালে চোখ বুলায় ইরফান। উত্তর আসে, না নেই। ইরফান মায়রার দিকে চেয়ে আবেগী স্বরে বলে, তীব্র আঘাতে সৃষ্ট দৃশ্যমান ক্ষত সময়ের প্রবাহে একদিন মিলিয়ে যায়, কিন্তু অবয়বহীন ভালোবাসা অদৃশ্য হয়েও চিরকাল অম্লান থেকে যায়।
মায়রার চোখে মুখে বিস্ময়। একটু নয়, কল্পনার চেয়েও বেশি। ইরফানের মুখ থেকে এমন কাব্যিক শব্দ শুনে মেয়েটা বড়সড় ঝটকা খায়। ইরফান আবারও ছোট করে বলে, সরি। মায়রা আরও খানিকটা অবাক হয়ে তাকায়। বিস্ময় কণ্ঠে বলে, সরি বলছেন কেন? ইরফান ঝাপসা কৌতূহলী মায়রাকে তীক্ষ্ণ চোখে পরখ করে। প্রথমে মেয়েটাকে সে টলারেট করতে পারত না, দেখলেই রাগ হতো। তবে ধীরে ধীরে তার সবচেয়ে অপছন্দের এক বাচাল আর চঞ্চল মেয়েকে সে কিভাবে যেন টলারেট করতে শিখে গিয়েছে। কিভাবে? ইরফান জানে না, শুধু জানে এই মেয়েটা তার ভীষণ অপছন্দের, যার প্রতিটি কাজে সে চরম বিরক্ত হয়, রাগ হয়। আর তারপর কিছু ভেবে সূক্ষ্ম হাসে ইরফান। মৃদুস্বরে বলে, ইউ আর এ ম্যাজিক্যাল গার্ল। তুমি একজন জাদুকরী মেয়ে। কথাটা বলে দুহাতে মায়রাকে বেলকনির রেলিংয়ের উপর বসিয়ে দেয়। মায়রা ভয়ে মৃদু চেঁচিয়ে ওঠে, আল্লাহ, পড়ে যাব আমি, নামান আমায়। বলতে বলতে দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান তার বা হাতে মায়রার কোমর শক্ত করে জড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, পড়ে যাও, তোমাকে ফেলতেই এখানে তুলেছি। মায়রা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ খিচে রাখে। আরও শক্ত করে ইরফানের গলা জড়িয়ে ধরে থেমে থেমে ভীত কণ্ঠে বলে, এখান থেকে আমি পড়ে গেলে মরে যাব, প্লিজ নামান আমায়। ইরফান মায়রার চুলের ভাঁজে মুখ রেখে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, নিজের হাতকে কেউ মেরে ফেলতে চায়। মায়রা ভয় পায়, ইরফানের উপর রাগ হয়। রেগেমেগে ইরফানের গলায় কামড় দেয় একটা। ইরফানের চোখে মুখে কিছুটা বিস্ময়, তবে মায়রাকে কিছু বলল না, মায়রাকে ছাড়ল না। আরেকটু শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল তার বার্ডফ্লাওয়ারকে। একটু নিচু হয়ে মায়রার গলায় মুখ গুজে নাক ঘষে, এরপর ছোট করে একটা চুমু আঁকে। মায়রা ইরফানকে একটা কামড় দিয়ে আরও ভয় আছে, তাকে এই লোক এখন কি করবে। ইরফান হঠাৎই তার ডান হাতে মায়রার কাঁধ বরাবর মোটামুটি জোরে এক ধাক্কা দেয়। মায়রা ছিটকে পিছন দিকে হেলে পড়ে। মায়রা ভয়ে চিৎকার করে ডেকে ওঠে, শিসওয়ালা বলে মায়রা প্রায় কেঁদে দেয়। ইরফান দুহাতে শক্ত করে মায়রার কোমর চেপে ধরে আছে। মায়রার মাথা থেকে কোমর পর্যন্ত রেলিংয়ের বাইরে হেলে আছে। মায়রা ভয় পেলেও একটু পরেই কান্না থামায়, খেয়াল করে সে পড়ে যায়নি। ইরফান তাকে ধরে রেখেছে। নিজে নিজে শক্তি খাটিয়ে উঠতে চাইলেও পারল না। মায়রার মনে হলো সে হাওয়ায় ভাসছে। তবে ধীরে ধীরে তার ভয় কমল। ভেজা চোখে ইরফানের দিকে তাকালো। অস্পষ্ট দেখল ইরফানকে। ইরফান মায়রার দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। মায়রা ইরফানকে সম্পূর্ণ দেখতে না পেলেও আঁচ করতে পারল তার শিশুওয়ালা হাসছে। ভেজা চোখে চেয়ে অভিমানী কণ্ঠে বিড়বিড় করে, নিষ্ঠুর শিশুওয়ালা। ইরফান মায়রার কথাটা বোধহয় শুনল, তবে ঠোঁটের কোণ থেকে হাসি মুছে গেল না, বরং দীর্ঘ হল খানিক। মায়রার চোখে চোখ রেখে হঠাৎই সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে, আমি হব রাত, আর তুই হবি চাঁদ। জোছনায় এ ঘর আমাদের, তুই হলে রোদ, আমি রংধনু হই। হবে এ শহর আমাদের, তুই হবি ঢেউ, আর আমি হব জল। বানাবো সাগর আমাদের, আমি হব দোল, আর পূর্ণিমা তুই। রাঙাবো শহর আমাদের। ভার্সিটি যাওয়ার আগে শুদ্ধ আজ ফারাহদের বাড়িতে এসেছে। ফারাহকে সাথে নিয়ে যাবে এজন্য। ফাইজের বাবা নেই, সেজন্যই মূলত সে আসল। দরজা ইনায়া খুলেছে। শুদ্ধ ফারার মাকে সালাম দেয়। ভদ্রমহিলা সালামের উত্তর নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে শুদ্ধর সাথে। ফারার পড়াশোনার ব্যাপারে একটু খোঁজ রাখতে বলে। এরপর তিনি তার ঘরে চলে যান। ইনায়া বেশ কিছু নাস্তা সাজিয়ে দিয়েছে শুদ্ধর সামনে। শুদ্ধ শুধু চা খেয়েছে। এরপর ইনায়াকে ডেকে পাশে বসতে বলল। ইনায়া শুদ্ধর পাশে বসলে শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, এই বাড়ির সব সার্ভেন্ট কোথায়? তোকে দিয়ে কাজ করাই কেন? ইনায়া অবাক হয়ে বলে, আরে কি বলছো?
তুমি এসেছ, তাই আমি সব এগিয়ে দিলাম। এসব মা, ফারাহ আপু শুনলে মন খারাপ করবে। শুদ্ধ ফারাহকে দেখে মনে মনে হাসল। এরপর ভাবলেশীনভাবে বলে, করুক। তোরে দিয়ে কাজ করাইলে আমাকে একটা টোকা দিবি, তাহলেই আমি এসে হাজির হয়ে যাব। ফারাহ পাশ থেকে রেগে বলে, সবাই তোমার মতো যে বাড়ির বউকে দিয়ে কাজ করাবে। শুদ্ধ পাত্তা দিল না। ইনায়া ফারার পাশে গিয়ে বলে, আপু শুদ্ধ ভাই মজা করে বলেছে। জানোইতে সে কেমন। ফারাহ মুখ ফুলিয়ে রাখল। শুদ্ধ থমথমে মুখে ফারার দিকে চেয়ে উঠে দাঁড়ায়। এরপর শার্টের হাতা গুটিয়ে ইনায়ার উদ্দেশ্যে বলে, তোর ননদের ডোজ লাগবে মনে হচ্ছে। স্পেশাল ডোজ। ইনায়া মৃদু হেসে বলে, বিয়ের মিষ্টি খাওয়ালে না কেন শুদ্ধ ভাই? শুদ্ধ দ্রুত ইনায়ার দিকে তাকিয়ে বিস্ময় কণ্ঠে বলে, আস্তাগফিরুল্লাহ। কে এসব কথা বলেছে? ফারাহ বলে ওঠে, আমি। শুদ্ধ অসহায় মুখ করে বলে, হায় হায়, বউ হয়ে বরের সব ফাটিয়ে দিল। তোমার হাত, পা, হাঁটু, গিরা, কবজি, পিত্তথলি, কিডনি কিচ্ছু কাঁপল না। ফারাহ অদ্ভুত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। ইনায়া হাসছে। শুদ্ধ ইনায়ার দিকে তাকিয়ে বলে, তুই আমার মাও, ছাও, পাও সব। ফাইজকে বলিস না। ও ইরফানের ছোটখাটো ভার্সন। ঝামেলা করবে। ইনায়া মুখ টিপে হেসে বলে, আমি তো বলে দিয়েছি। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, কি? এটা বলে মুহূর্তেই স্বাভাবিক হয়ে পকেট থেকে ফোন বের করে বলে, ফাইজের রিসোর্টে সব মেয়ের ব্যবস্থা করছি, ওয়েট। মেয়েরা বিকি। থেমে গিয়ে ফারার দিকে তাকায়। ফারাহ শুদ্ধর দিকেই চেয়েছিল। শুদ্ধ দুষ্টু হেসে এক চোখ টিপ দেয়। ফারাহ থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ফোন কানে ধরে বলে, মাঝখানে ফাইজ, আর চারপাশে ফাইজকে ম্যাসাজ করার জন্য কিউট কিউট মেয়েরা। আহা, এক্ষুনি পাঠাচ্ছি। ইনায়া চোখ বড় বড় করে বলে, আরে আমি বলিনি তো। তুমি এসব নষ্টামি করছো কেন? শুদ্ধ মেকি রাগ বলে, তোর সত্যামি বের করতে। বেদ্যপ। বড় ভাইয়ের পিছে লাগিস। আমার সাথে লাগতে তোর আরও 200 বার জন্মগ্রহণ করা লাগবে। কথাটা বলে শুদ্ধ ফারার হাত ধরে বাসা থেকে বেরিয়ে যায়। গাড়িতে উঠে শুদ্ধ ফারার দিকে চেয়ে বলে, কি হয়েছে পাখি? তুমি রেগে আছো কেন আমার উপর? তোমাকে কিনে দিইনি বলে। ফারাহ ভ্রু কুচকে তাকায় ফারার দিকে। শুদ্ধর চোখে মুখে দুষ্টুমি। ফারাহ মন খারাপ করে বলে, আমাদের বিয়ের ডেট ঠিক করছো না কেন? শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়, তার ফোনে কল আসায়। পকেট থেকে ফোন বের করে নাম্বারটা দেখে ফারার দিকে চেয়ে মৃদুস্বরে বলে, 2 সপ্তাহ ওয়েট কর, ইরফান থাকবে না। তাই এগোতে পারছি না। নয়তো লেট হতো না। কথাটা বলে কল রিসিভ করে খুব সিরিয়াসভাবে কথা বলায় ব্যস্ত হয়। ঘাড় বাঁকিয়ে ফারার দিকে তাকালে দেখল ফারাহ তার দিকেই চেয়ে আছে। শুদ্ধ বা হাত বাড়িয়ে ফারার ডান হাত আঁকড়ে ধরে। এরপর কথা বলতে বলতেই ফারার ডান হাতের উল্টো পিঠে একটু পর পর চুমু খায়। মাইরা ইরফানের পাশের সিটে বসে আছে। ইরফান মনোযোগ সহকারে গাড়ি চালায়। সাথে কানে ব্লুটুথ লাগিয়ে কারো সাথে ঝোড়ো ঝোড়ো করে ইংলিশে কথা বলছে। মাইরা বুঝতে পারছে না ঠিক, কিন্তু একটু পর পর ইরফানের দিকে তাকাচ্ছে। মূলত কালো রাতের কথা ভাবছে। ইরফানকে কেমন অন্যরকম লাগছে, কালকে রাতের ঘটনাটুকুই ভুলতে পারছে না। ইরফান কি তাকে উদ্দেশ্য করেই গিয়েছে? মাইরাকে যখন বেলকনিতে সোজা করে দাঁড় করিয়েছিল তখন মাইরা ইরফানকে জিজ্ঞেস করেছিল, আপনি কি হেসেছেন? ইরফানের গম্ভীর স্বরে উত্তর ছিল, নো। এরপর মাইরা জিজ্ঞেস করল, আপনি গান গাইলেন কেন? ইরফানের সেই উত্তর ছিল, মাই উইশ। ইরফান কথা বলার মাঝেই একবার মাইরার দিকে তাকালে দেখল মাইরা তার দিকেই চেয়ে আছে। গাড়ি থামিয়ে গম্ভীর গলায় বলে, হোয়াট? মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি আমাকে পছন্দ করেন। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার পানে চেয়ে গম্ভীর গলায় বলে, নো। একটু থেমে বলে, ইউ আর দ্যাট গার্ল আই নেভার লাইকেড অ্যান্ড আই নেভার উইল। তুমি সেই মেয়ে যাকে আমি কখনো পছন্দ করিনি এবং কখনো করব না। মাইরা একটা কোথাও বলল না। একা একাই বেশ কসরত করে গাড়ির দরজা খুলে বাইরে বেরোতে নিলে ইরফান মাইরার হাত টেনে বলে, হোয়াট? মাইরা চোখ নিচে নামিয়েই ছোট করে বলে,
ক্লাস শুরু হয়ে যাবে। ইরফান কিছু বলল না। গাড়ির আধখোলা দরজা খুলে দিতে সে নিজেই মায়রার দিকে এগিয়ে আসে। মায়রার সাথে ইরফান ভেসে আছে। মায়রা শক্ত হয়ে বসে থাকল। ইরফান গাড়ির দরজা খুলে দিয়ে মায়রার উদ্দেশ্যে বলে, ছুটির পর ভেতর থেকে বের হবে না, ওকে? মায়রা হালকা মাথা নাড়িয়ে গাড়ি থেকে বেরিয়ে স্কুলে গেটের ভেতর যায়। ইরফান মায়রাকে ভেতরে যেতে দেখে গাড়ি স্টার্ট দেয়। মায়রা ক্লাসে গেল না, সরাসরিকমন রুমের দিকে পথ ধরে। আজ মিলা কলেজ আসবে না বলে দিয়েছে। মায়রার আরও বেশি মন খারাপ হল। মাথা নিচু করে চুপচাপ হেঁটে কমন রুমের এক কোনায় গিয়ে বসে। এক সাইডে রাখা বেঞ্চের কোনায় গিয়ে বসে মাথা গুজে রাখে দুহাতের উপর। ইরফানের বলা কথাটায় তার ভীষণ খারাপ লাগছে। ইরফানের কালো রাতের করা কাজগুলোয় আবার উপরের এই ইরফানের সাথে কেমন গুলিয়ে ফেলে। বিড়বিড় করে, নিষ্ঠুর শিশওয়ালা। ভার্সিটির এসে ফারাহ নুসরাতের সাথে টুকটাক কথা বলছিল। নুসরাত আফসোসের সুরে বলে, তুই অন্য কাউকে খুঁজে পাসনি? আমাদের স্যারকেই জামাই বানানো লাগলো। এখন একটু মজা করে বলতেও পারবো না, দুলাভাই বিয়ের ট্রিট দিন। পাশ থেকে সাজিদ বিরক্তি কণ্ঠে বলে, তুই খাসনি জীবনে, এখন ওর জামাইয়ের থেকে তোর হাতানো লাগবে কেন? নুসরাত রেগেমেগে সাজিদের দিকে আঙুল উঁচিয়ে বলে, এই কালা মানিক, আমার ইচ্ছা আমি খাব, তাতে তোর 14 গুস্তির কি? জীবনে তো 10টা টাকার কিছু খাওয়ালো না, কিপটুস শালা। সাজিদ রেগে বলে, তোকে আজ খাবারের মধ্যে চুবাবো। নুসরাত দ্রুত সাজিদের সামনে দাঁড়িয়ে বলে, এই সত্যি, 10-12 প্লেট ফুসকা খাওয়ালেই হবে দোস্ত। সাজিদ চোখ ছোট ছোট করে বলে, রাস্তায় এত অভুক্ত কুকুর থাকতে তোকে কোন দুঃখে খাওয়াতে যাব আমি? সাজিদের কথা শুনে ফারাহ শব্দ করে হাসতে লাগল। নুসরাত দাঁত কটমট করে তাকালো সাজিদের দিকে। রেগে বলে, তুই কোনোদিন বউ পাবি না, মিলিয়ে নিস। সাজিদ মনে মনে হেসে বলে, সামান্য খাবার না পেয়ে এসব অভিশাপ দেয়া ঠিক নয়। কুকুর রাখে যা অবশিষ্ট রাখবে ওর মধ্যে তোকে হাবুডুবু খাওয়ানোর ব্যবস্থা করে দিব। সাজিদের কথা শুনে নুসরাত চেঁচিয়ে বলে, কালা মানিকের বাচ্চা, তোকে আমি দেখে নিব। সাজিদ পাত্তা দিল না, মনে মনে একটু হাসল। উপরে মুখাবয়ব স্বাভাবিক রেখে ফারাহর সামনে দাঁড়িয়ে বলে, কংগ্রাচুলেশনস দোস্ত। ফারাহ মৃদু হাসল। শুদ্ধ ভার্সিটির এক কোনায় দাঁড়িয়ে ফারাহকে দেখছিল। ফারাহকে ক্লাসরুমের দিকে যেতে দেখে সেও যেতে নিয়ে থেমে গেল ইরফানকে দেখে। ইরফান তার দিকে চেয়ে আছে। শুদ্ধ নিজের শার্ট ঠিক করতে করতে চোখ ছোট ছোট করে বলে, কি অদ্ভুত, আমাকে এভাবে দেখছিস কেন? বউ পাত্তা দিচ্ছে না। ইরফান বিরক্তি চোখে তাকালো শুদ্ধর দিকে। গতকাল অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে একটা কথা মনে পড়েছে। মায়রা তাকে বুড়ো বলে সম্বোধন করেছিল। সে কি আসলেই বুড়ো? ব্যাপারটা ভাবতেই কেমন বিশ্রী অনুভূতি হল। তবুও নিজেকে দমাতে না পেরে শুদ্ধর থেকে শুনতে এসেছে তাকে কি বুড়োদের মতো লাগে কি না কোনোভাবে। শুদ্ধ ইরফানকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে পকেট থেকে একটা ওয়ান টাইম মাস্ক বের করে। এরপর মাস্কটি মুখে দিতে দিতে বলে, না, মানুষের নজর আর নেওয়া যাচ্ছে না। শুদ্ধ বাবু, তোকে এত কিউট হতে কে বলেছিল বলতো? শেষমেশ ছেলেরাও নজর দিচ্ছে তোর উপর। আমার বউটার হকের দিকে আর কতজনের যে নজর পড়বে। শুদ্ধর কথার তীব্র আফসোস ঝরে। ইরফান রেগে টান মেরে শুদ্ধর হাত থেকে মাস্ক ছুঁড়ে ফেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে বলে, ইন্না লিল্লাহ, আমার কোটি টাকার মাস্ক। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওর প্রাইস অনলি 10 টাকা। শুদ্ধ অসহায় মুখ করে বলে, ওটা আমার বউয়ের সম্পদ, ঢাকার মাস্ক ছিল, তাই ওটার দাম কোটি টাকা। বেসুরা গলায় গায়, বোঝে না রে, বোঝে না। কেউ যে আর বোঝে না। শুদ্ধর বুকে কত ব্যথা, কষ্টের ঠেলায় ব্যথা হয় মাথা। ইরফান রেগে শুদ্ধর কলার ধরে বলে, থাপ্পড় খেতে না চাইলে মুখ বন্ধ কর। শুদ্ধ মেকি হেসে বলে, ওকে ডেয়ার। ইরফান শুদ্ধকে ছেড়ে সোজা হয়ে প্যান্টের পকেট দুহাত রাখে। এরপর বহু কষ্টে কয়েকটি শব্দ জিভ ঠেলে বের করে, আমাকে দেখতে বুড়োদের মতো লাগে। শুদ্ধ ইরফানের কথাটা শুনে অবাক হয়ে তাকায়।
কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে হেসে বলে, ইয়া আল্লাহ, তুই এই সত্যি কথা কি করে জানলি দাদু? তোকে তো এক পারফেক্ট দাদু দাদু লাগে। দাদু রে দাদু। ও দাদু, কি কিউট দাদু। ওগো বুড়ো দাদু। ইরফান রেগে দাঁত কিরমির করে বলে, হোয়াট দ্য হেল। শুদ্ধ দ্রুত জায়গা প্রস্থান করতে দৌড় দিয়ে একটু গিয়েই থেমে যায়। ইস, এটা ভার্সিটি। এভাবে দৌড়ালে স্টুডেন্টরা কি ভাববে? পিছু ফিরে ইরফানের দিকে একবার তাকালো। শুদ্ধ বুঝল না ইরফানের কি হয়েছে, তবে ইরফানের কাণ্ডে তার পেট ফেটে হাসি পাচ্ছে। এ আবার নিজের চেহারা নিয়ে কবে ভাবতে শুরু করল। ছোটবেলায় ইরফান প্রথম প্রথম যখন তাদের গ্রামে বেড়াতে গিয়ে তার সাথে বের হতো, শুদ্ধকে যে কতজন জিজ্ঞেস করত, ইরফান বিদেশি নাকি। এজন্য শুদ্ধর উত্তর দিতে দিতে মুখে ফেনা উঠে যেত যে ইরফান তার রক্তের মামাতো ভাই। শুদ্ধর কাছে নরমালই লাগে, ছোট থেকে একসাথে থাকছে। তবে মানুষের কথা শুনে সে ইরফানকে পরখ করত। গায়ের রংটা একটু বেশি ফর্সা, সাথে চোখের মনি বাদামি। শুদ্ধর তো ছেলে হয়েও ইরফানকে দারুণ লাগে, তাহলে মেয়েদের আরও কেমন লাগবে। আর এই গর্ধব নিজের চেহারা নিয়ে পড়েছে। শুদ্ধদের গ্রামের অনেক মেয়েরা ইরফানের দিকে তাকিয়ে থাকলে ইরফান তার উপর রেগে যেত। কি জ্বালা, সে কি ওদের তাকাতে বলেছে? ইরফানের রাগের শিকার হতেও অবশ্য ভালোই লাগত, এখনও লাগে। গ্রামের এক মেয়ের সাথে একবার লাইন লাগিয়ে দিতে প্রথম ধাপ অতিক্রম করেছিল, অমনি ইরফানের হাতে থাপ্পড় খেয়েছিল। ছোটবেলার কথা মনে করে শুদ্ধর মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। বেশ ভালো ছিল সেই দিনগুলো। কলেজ থেকে বাড়ি ফিরে মায়েরা গোসল করে বের হল। এরপর নামাজ পড়ে নিল। ভীষণ গরম পড়েছে। ইরফান তাকে নামিয়ে দিয়েই অফিস গিয়েছে। মায়রার মনটা খারাপ। সকালের ইরফানের বলা ওই কথাটুকুই সে মেনে নিতে পারছে না। ইরফান তাকে ধোঁয়াশার মাঝে রাখে। সে যখন ইরফানকে একটু একটু বুঝতে চায়, তখনই ইরফান তার চাওয়ার উপর একগাদা বিরক্তির কারণ ঢেলে দেয়। মেজাজ খারাপ লাগে মায়রার। অসহ্য একটা লোক। ওই লোকটাকে পছন্দ করবে না, সে ওই লোককে ভালোবাসবে না। কথাগুলো ভাবতে ভাবতে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছল। পরনে একটা প্লাজো, উপরে একটা গোল পাতলা জামা। মায়রা জানে না এগুলোর নাম, তবে গরমে পরে বেশ আরাম পাওয়া যায়। ইরফান হয়তো এনে দিয়েছিল। ঘরের এসি দেয়া। মায়রার গরম অনুভূত হল না। তাই সে মনে মনে ভাবল আজ সে শাড়ি পরবে। ইরফানের দাদির দেয়া শাড়ি নয়, ভালো শাড়ি, একদম মার্জিতভাবে, সুন্দরভাবে। ভাবনা অনুযায়ী মায়রা কাভার্ড খুলে শাড়ি হাতাল। বেশ অনেকগুলো শাড়ি পেয়েছে। মায়রার কোনোটাই বাসায় পরার মতো লাগছে না। হঠাৎ মনে পড়ল, তার শাশুড়ি বেশ কয়েকদিন আগে তাকে কয়েকটা সুতি শাড়ি দিয়েছিল। মায়রা ওগুলো নিচের দিকের তাকে রেখেছিল। তার মনেই নেই। সেখানে থেকেই বেশ কয়েকটা শাড়ি বের করে। এর মাঝ থেকে একটা পার্পল কালারের শাড়ি চুজ করল মায়রা। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে সময় নিয়ে শাড়িটি গায়ে জোড়াল। একদম পারফেক্ট লাগছে। এইটা পরে মনে হচ্ছে এই শাড়ি বাসাতে পরার জন্যই। মায়রার মূলত মন খারাপ। এজন্য তার শাড়ি পরতে ইচ্ছে হল। নিজেকে আয়নায় দেখে সত্যি সত্যি একটু হলেও মন ফুরফুরে লাগল। নিজেকে পরিপাটি করে বেলকনিতে যায়। বেলকনিতে সে নয়নতারার গাছ লাগিয়েছিল, সেখানে বেশ ফুল ফুটেছে। মায়রা কয়েকটা গাছের সবগুলো ফুল বসে বসে ছিল। অনেকগুলো হয়েছে। মায়রা শাড়ির আঁচলে ফুলগুলো নিয়ে ঘরে এসে বেডের উপর রাখে সব। এরপর কিছু একটা ভেবে ঘর থেকে বেরিয়ে যায়। নিচে নেমে রুমা নেওয়াজকে দেখে জিজ্ঞেস করে, মা আপনার কাছে শুই আছে। রুমা নেওয়াজ মায়রার মাথা থেকে পা পর্যন্ত দেখল। শাড়ি পরে মেয়েটাকে বেশ ভালো লাগছে, সাথে আগের চেয়ে কিছুটা বড় বড় লাগছে। ইরফান মায়রাকে ছোট ছোট বলে মানত না। এখন তার ছেলেটা অনেকটাই মেয়নে নিয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে তার মনে হয় ইরফান এভাবে মায়রাকে দেখলে এখনও যেটুকু মানতে নারাজ, সেটুকুর ঘাটতিও পূরণ হবে। অতপর মায়রার উদ্দেশ্যে বলে, তোমাকে আরও কয়েকটা এরকম শাড়ি আনিয়ে দিব। এখন থেকে শাড়ি পরবে, বুঝেছ? মায়রা বোকাচোখে তাকায় তার শাশুড়ির দিকে। সে চাইল শুই, আর ইনি তাকে বলছে শাড়ির কথা।
রুমা নেওয়াজ কিছু না বলেই তার ঘরের দিকে চলে গেলেন। মায়রা বিরক্ত চোখে তাকিয়ে রইল। তার কাছে ইরফান আর তার শাশুড়িকে এক গোয়ালের গরু লাগে। মায়রার ইরফান আর তার শাশুড়িকে বলতে ইচ্ছে করে, হাসলে কি পাপ হবে? এই জন্য হাসেন না। বিশ্বাস করুন, হাসলে পাপ হয় না। আপনারা এবার হাসতে পারেন। ভাবনার মাঝেই রুমা নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে মায়রার দিকে সুই সহ সুতো এগিয়ে দেয়। মায়রা অবাক হয়। সে ভেবেছিল দিবে না বা নেই, তাই সে চলে যেতে নিয়েছিল। আর ইনি সুইয়ের সাথে সাথে সুতোও এনেছে। মায়রা খুশি হয়ে রুমা নেওয়াজের থেকে সুই সুতো নিয়ে স্বভাবসুলভ হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ মা। কথাটা বলে উল্টো ঘুরলে রুমা নেওয়াজ বলে ওঠে, দাঁড়াও। মায়রা আবারও উল্টো ঘোরার আগেই রুমা নেওয়াজ হাতের তোয়ালে দিয়ে মায়রার মাথা মুছতে মুছতে বলে, মাথা না মুছে জ্বর সর্দি বাঁধিয়ে কি প্রমাণ করতে চাও? তোমার শাশুড়ি তোমাকে দিয়ে বাড়ির সব পানির কাজ করায়। মায়রা থমথমে মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি অদ্ভুত কথাবার্তা! সে তো এসব ভাবেনি। রুমা নেওয়াজ মায়রার মাথা মুছে দিয়ে তার ঘরে ঘরে যেতে যেতে বলে, কাজ শেষে সুই ফেরত দিয়ে দিবে। মায়রা মাথা নেড়ে সম্মতি দিয়ে তার ঘরের দিকে যায়। তার কি রিয়েকশন দেয়া উচিত? তবে রুমা নেওয়াজের এই কাজটা তার ভালোই লাগল। আবার খোঁচা দেয়ায় বিরক্ত লাগল। এদের মা ছেলের ঘাড়ের সব রব যে তেরা, এটা মায়রা বুঝে গিয়েছে। ঘরে গিয়ে মায়রা সুইয়ের মাঝে সুতো লাগায়। এরপর একটা একটা করে ফুল দিয়ে মালার মতো বানায়। এরকম প্রায় অনেকগুলো বানায় হাতের মাপে। গ্রামে থাকতে এসব কত করত। আজ অনেকদিন পর করতে পেরে বেশ ভালো লাগছে মায়রার। এসব করতে করতেই সন্ধ্যা নেমে যায়। মায়রার মোট ৬টা মালার মতো বানিয়ে সুই তার শাশুড়ি মাকে দিয়ে আসে। এরপর ঘরে এসে মাগরিবের নামাজ পড়ে হাতের মাপের মালাগুলো নিয়ে দুহাতে তিনটে তিনটে করে পড়ল। ফুলগুলো অনেক ঘন ঘন হয়ে থাকায় দেখতে বেশ সুন্দর লাগছে। মায়রা দুহাত সামনে এনে মৃদু হাসে। এশার নামাজ পড়ে মায়রা বসে বসে তার ফোন স্ক্রোল করছিল। যদিও সন্ধ্যার পর পড়েছে, আপাতত ভালো লাগছে না, তাই ফোন নিয়েছে। ইরফান ঘরে এসে মায়রাকে দেখল মেয়েটা উল্টো হয়ে শুয়ে ফোনের মধ্যে যেন ঢুকে রয়েছে। সে রুমে এসেছে, তাকালোও না। ইরফান বিরক্ত হল। এগিয়ে এসে মায়রার সামনে থেকে ফোন কেড়ে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে আমার ফোন! বলতে বলতে মাথা উঁচু করে ইরফানকে দেখে চুপ হয়ে যায়। দ্রুত সোজা হয়ে উঠে বসে। ইরফান তীক্ষ্ণ চোখে ফোনের দিকে চেয়ে আছে। মায়রা রিলস দেখছিল, কাচ্চি বিরিয়ানি রান্নার ভিডিও। ইরফান আর চোখে একবার মায়রার দিকে তাকালো। এরপর ফোনের আলো অফ করে তার ড্রয়ারে রেখে ড্রয়ার লক করে রাখল। মায়রা দেখল ইরফানের কাজ। বিরক্তি চোখে তাকালো ইরফানের দিকে। এই লোকটার কি তার কিছুই ভালো লাগে না? মায়রার রেগেমেগে অনেক কথা শোনাতে ইচ্ছে হলো, কিন্তু সে কিছু বলল না। অসহ্যকর লোক একটা। কথাই বলবে না এই লোকের সাথে সে। সকালেও তাকে উল্টাপাল্টা বলেছে, তার মন খারাপ ছিল, নিজে নিজে ভালো করল। আর এই বিরক্তিকর লোকটা তাকে একটু ভালো থাকতে দেখলে যেন গায়ে আগুন লেগে যায়। মায়রা মুখ ফুলিয়ে রাখে। ইরফান তার পরনের ব্লেজার, শার্ট খুলল। হাতখড়ি খুলতে খুলতে মায়রার দিকে একবার তাকায়। মায়রা দুহাঁটুতে থুতনি ঠেকিয়ে রেখেছে। মায়রাকে দেখতে একটু অন্যরকম লাগছে। খেয়াল করল মায়রা আজকে পার্পল কালারের শাড়ি পরেছে। ইরফান গম্ভীর গলায় বলে, শাড়ি পরেছ কেন? মায়রা কিছু বলল না। মাথা নিচু করে মুখ বাঁকাল। তার ইচ্ছে হয়েছে, সে পড়েছে। ইরফান মায়রাকে চুপ দেখে এগিয়ে এসে বলে, কি প্রবলেম? কথা বলছো না কেন? মায়রা এবারেও কিছু বলল না। সে পণ করেছে ইরফানের সাথে কথা বলবে না। ইরফানের বিরক্ত লাগল। মায়রাকে এখনো চুপ দেখে আবারও ধমকে বলে, স্টুপিড গার্ল। এরপর ওয়াশরুমে চলে যায়। ইরফান ওয়াশরুমে যেতেই মায়রা বেড থেকে নেমে টেবিলের উপর রাখা ইরফানের ফোন নেয়। সেও এই ফোন লুকিয়ে রাখবে ভাবল। তার মনে পড়ল, ইরফানের ফোনে কার যেন পিক দেখেছিল। এই ভেবে ফোনের লক খুলতে চাইল বার্ডফ্লাওয়ার লিখে, কিন্তু পাসওয়ার্ড ভুল দেখায়। মায়রার এত রাগ হল। এই লোকটা সব তার ইচ্ছের বিরুদ্ধে করে। রেগেমেগে ইরফানের ফোন ছুঁড়ে ফেলল।
ছুঁড়ে ফেলার সাথে সাথে দুহাতে নিজের মুখ চেপে বলে ওঠে, ইন্না লিল্লাহ। দৌড়ে গিয়ে ইরফানের ফোন কুড়িয়ে নিয়ে চেক করল ঠিক আছে কিনা। উপরের গ্লাস ফেটে গিয়েছে। মাইরার চোখে মুখে অসহায়ত্ব। শেষ, ইরফান তাকে কাঁচা চিবিয়ে না খায়। ফোন যেখানে ছিল সেখানেই রেখে মাইরা ভদ্র হয়ে বেডের উপর গিয়ে বসে। তখনই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। শাওয়ার নিয়েছে। মাইরা আর চোখে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে দেখে। তখনই তার ফোনে কেউ কল করে। ইরফান এগিয়ে গিয়ে ফোন রিসিভ করতে গিয়েও স্ক্রিনের উপর চোখ পড়লে ভ্রু কুঁচকে যায়। মাত্র ভালো ফোন রেখে গিয়েছে, এত বড় ফাটা দাগ কিভাবে পড়ল? ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ফোন নিজেই নিজেকে থাপ্পড় মেরেছে নাকি? ইরফানের কথা শুনে মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। দ্রুত বলে ওঠে, আমি ফেলিনি আপনার ফোন। কথাটা বলে মাইরা জিভেও কামড় দেয়। দ্রুত চোখ নামিয়ে নেয়। ইরফান তীক্ষ্ণ চোখে গম্ভীর স্বরে বলে, ওহ, আই সি। কথাটা বলে সামান্য ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে, লিটল গার্ল। এরপর কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। মাইরা ইরফানকে কথা বলতে দেখল। মন খারাপ করে বসে রইল। একটু পর বেড থেকে নেমে বেলকনিতে যায়। ইরফান মাইরাকে বেলকনিতে যেতে দেখে কথা বলতে বলতে সেও বেলকনিতে গিয়ে দাঁড়ায়। মাইরা পিছু ফিরে ইরফানকে দেখেই আবারও সামনে তাকাল। ইরফান আর মিনিট দুই কথা বলে ফোন রাখল। এরপর মাইরার উদ্দেশ্যে বলে, রুমে এসো। মাইরা যেন ইরফানের কথা শোনেনি। ইরফান চোখ ছোট ছোট করে তাকাল। এত শান্ত মেয়ে মাইরাকে সে টলারেট করতে পারছে না। রেগে বলে, স্টুপিড, কি প্রবলেম, কথা বলছো না কেন? মাইরা তবুও কথা বলল না। ইরফান মাইরাকে টেনে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কথা বলবি নাকি থাপ্পড় খাবি? মাইরার চোখ টলমল করে ওঠে। মাথা উঁচু করে ভারী গলায় বলে, আপনি একটা অসভ্য লোক। আমি কথা বলবো না আপনার সাথে। সরুন বলছি। বলতে বলতে দুহাতে ইরফানের উদাম বক্ষে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান হাতের ফোন বেলকনির কোনায় থাকা টেবিলের উপর ফেলে রেখে বা হাতে মাইরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ডান হাত মাইরার গালে রেখে শীতল কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা চুপ করে থাকে। ইরফান মাইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, এই শাড়ি কোথায় পেয়েছ? মাইরা নাক টেনে বলে, মা দিয়েছে। ইরফান মাইরার গলা পেরিয়ে চুলের ভাঁজে আঙুল চালিয়ে বলে, শাড়ি পরেছ কেন? মাইরা চুপ থাকে। ইরফান মাইরার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে মাইরার ঘাড়ে ঠোঁট দাবিয়ে চুমু আঁকে। মাইরা চোখ গিলে চোখ বুজে নেয়। ইরফান ধীরে ধীরে মাইরাকে তার দিকে টেনে নেয়। এলোমেলো হয় খানিক। মাইরা ইরফানের দিকে হেলে যায় না চাইতেও। ইরফান সূক্ষ্ম হাসল। বিড়বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার। মাইরা তার শাড়ি খামচে কাপা কণ্ঠে বলে, কি করছেন? ইরফান থামে। শুকনো গলা ভিজিয়ে মাইরার গলা থেকে মুখ উঠিয়ে নেয়। চোখ দুটো লাল। অন্ধকারে মাইরা দেখতে পেল না। ইরফান মাইরাকে ছেড়ে দাঁড়ায়। মৃদুস্বরে বলে, গ্রামে যাব। রেডি হয়ে নাও ফাস্ট। কথাটা শুনেই মাইরা যেন একটা ঘোরের মাঝ থেকে ফিরল। অবাক হয়ে বলে, সত্যি নিয়ে যাবেন? ইরফান ছোট্ট করে বলে, আজকেই ব্যাক কর। শো, ফাস্ট রেডি হও। মাইরা এবার ইরফানের ডান হাত ধরে আবদার করে, আজকে রাতটা থাকি প্লিজ। ইরফান সাথে সাথে শব্দ করে বলে ওঠে, ইম্পসিবল। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান নিজেও থতমত খায়। ভয়েস টোন না চাইতেও কেমন দৃঢ় হয়ে গিয়েছে। কিন্তু ওই স্টুপিড বয়ের সাথে রাতে থাকা অসম্ভব। তার বউয়ের কাছে এসে ভাগ বসায়। অতপর মাইরার দিকে চেয়ে বলে, তোমার ভাই স্টুপিড বয়? মাইরা রেগে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই শুধু স্টুপিড, আর আপনি হলেন আসমান থেকে নেমে আসা ফেরেশতা। অসহ্য লোক একটা। আমার ওইটুকু ছোট ভাইটাকেও কথা শোনায়। ইরফান কিছু বলতে গিয়েও বলল না। মাইরাকে আগের রূপে দেখতে পেয়ে ভালো লাগছে তার।
কিছু না বলেই মায়রার হাত ধরে ঘরের ভেতর নিয়ে গিয়ে বলে, ফাস্ট কর। মায়রা আর কথা না বাড়িয়ে রেডি হতে লাগল। না থাকলেও গিয়ে দেখতে তো পাবে, একটু সময় থাকতে পারবে, এটাও শান্তি। এই ভেবেই মন ফুরফুরে হয়ে গেল। ইরফান বাড়ির মেইন গেটে দাঁড়িয়ে আছে। মাইরা জুতোর র্যাকে তার জুতা খুঁজে পায় না। ইরফান বিরক্ত হয়ে নিজেই এসে জুতোর র্যাক মেলে ধরে। পুরো র্যাক ফাঁকা দেখে ইরফান অবাক হয়। সে মায়রাকে যতগুলো জুতো কিনে দিয়েছিল তা দিয়ে এই র্যাক পুরো ভরে গিয়েছিল। সব গেল কোথায়? সোজা হয়ে দাঁড়িয়ে মায়রার দিকে তাকালে মায়রা বলে ওঠে, আমি তো এখানেই রেখেছিলাম। রিতা জানে হয়তো। ইরফান গলা উঁচু করে রিতাকে ডাকে। রিতা ইরফানের গলা পেয়ে এক প্রকার দৌড়ে আসে। ইরফান গম্ভীর গলায় বলে, ওর জুতো কোথায়? রিতা দ্রুত এই র্যাক থেকে কিছুটা দূরে থাকা র্যাক থেকে মায়রা জুতো বের করে এনে রাখে। এই র্যাক পরিষ্কার করেছিল সে, তাই মায়রার জুতো এখান থেকে সরিয়েছিল। ইরফান গম্ভীর গলায় বলে, বাকিগুলো কোথায়? রিতা অবাক হয়ে বলে, আর তো নাই ভাইজান। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? মায়রা জুতো জোড়া পরে সোজা হয়ে দাঁড়ায়। এরপর ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে, আমি এগুলো আমার পরিচিত সবাইকে দিয়ে দিয়েছি। আমার জন্য 2 জোড়া রেখেছি। বুঝেছেন? ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। তার মনে পড়ল, সে যখন মায়রাকে বার্ডফ্লাওয়ার দিয়েছিল তখনও মায়রা তার দেয়া বার্ডফ্লাওয়ার সবাইকে বিলিয়ে দিয়েছিল। সে ধরে নিল তখন মায়রা জানত না তার কথা। কিন্তু এখন ইরফানের চোয়াল শক্ত হয়। দুহাত মুষ্টিবদ্ধ করে রাগান্বিত চোখে মায়রার দিকে তাকায়। ইচ্ছে করছে একে থাপ্পড় দিতে দিতে আজ মানুষ বানাতে। আর সহ্য করা যাচ্ছে না একে। মায়রা ইরফানকে দেখে একটু ভয় পায়। মনে হচ্ছে অনেক রেগে গিয়েছে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মায়রার মুখ ডান হাতে শক্ত করে চেপে রাগান্বিত স্বরে বলে, কি বললি? আবার বল। মায়রা মুখে ব্যথা পায়। ইরফানের আচরণেও অবাক হয়। আজ অনেকদিন পর যেন আগের ইরফানকে দেখতে পেল। ইরফান চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, কাকে দিয়েছিস এসব? স্পিক আপ। চলবে ইনশাআল্লাহ?